হরেক মাল 6 টাকা, হরেক মাল 6 টাকা, হরেক ফেরিওয়ালা শোনো শোনো। হ্যাঁ বলো বোন। তোমার কাছে ওইটা আছে ওইটা? আরে বোন ওইটা কোনটা? আমার ব্যস্ত আছি, আমি তো কাজের লোক। আরে মনে পড়েছে গোলক। ও গোলক, আজকে তো গোলকই গোলক। আজকে ভাইদের এবং বোনেদের জন্য শুধু গোলকই এনেছি। উঠবে গোলক, উঠবে গোলক। কোন গোলক লাগবে তোমার বলো? চলো আজকে তাহলে গোলক দিয়েই শুরু করা যাক, এগিয়ে চলো। হাই এভরিওয়ান, ক্লাস 10 সবাইকে স্বাগত। বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে আজ তোমাদের আমিনুস স্যার পড়াতে চলেছে গোলক। গোলক ক্লাস 10-এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, স্পেয়ার বা গোলক। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু পরিমিতির একটি 3 নম্বর তোমাদের জন্য পাকা। আর আজকে এই চ্যাপ্টারটিতে আমি কনসেপ্ট সাথে এক্সারসাইজের প্রবলেম এবং পিওয়াইকিউ এমনভাবে করাবো যাতে কোনো প্রশ্ন তোমাদের ছেড়ে আসতে না হয়। টেস্ট এক্সাম হোক বা মাধ্যমিক, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাতে করে আসতে পারো, তার জন্য আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই তোমরা ক্লাসটি শেয়ার করে নাও বন্ধুদের সাথে। সো আজকে আমরা কি নিয়ে চলে এসেছি? গোলক নিয়ে চলে এসেছি। তাহলে প্রথমেই আমরা জানবো যে গোলক কি। এই যে শুরুতেই এই যে ধরে দাঁড়িয়ে আছি বলটা, এটা একটা গোলকের উদাহরণ। স্যার এইটা একটা গোলকের উদাহরণ, আর কি হতে পারে গোলকের উদাহরণ? এই যে জিওগ্রাফি ম্যাডাম যে ভূগোলকটা তোমাদের ক্লাসে আনে, এটাও একটা গোলকের উদাহরণ। স্যার এটা কে আনে? এটা মানে তো আমি মেসিকে বুঝি। ফুটবল মানে কি? মেসি। অর্থাৎ ফুটবল, মেসি, রোনাল্ডো, আরও অনেক যে নেইমার তোমাদের পছন্দের প্লেয়ার আছে যেটা খেলে, তোমরা জানো আমাদের ভারতবর্ষেরও একটা খুবই ঐতিহ্যময় খেলা ফুটবল। সেই ফুটবলটা একটা গোলক। তোমাদের ক্লাসে ম্যাডাম যে ভূগোলক নিয়ে আসে, সেটাও একটা গোলকের উদাহরণ। স্যার একটা মিনি গোলক, এই যে এটাও কিন্তু একটা গোলক, যেটা টেবিলে ইউজ করা হয়। জাস্ট নিচের দিকটা একটু চ্যাপ্টা আছে, কিন্তু এটাকে হাতে ধরলে আমরা গোলকই মনে করব। তাহলে এই সমস্ত গোলকের উদাহরণগুলো আমরা জানবো যে গোলক কিভাবে প্রস্তুত হয়, একটা গোলক প্রস্তুত হতে কী লাগে, তার ক্ষেত্রফল কি, তার আয়তন কি, এই সবটা জেনে নেব। সো লেটস স্টার্ট। আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দেব। চলো, গোলক আজকে তোমাদের ক্লাস গোলক। প্রথমেই জানবে গোলক কি। তো আমি যে হাতে করে যে জিনিসপত্রগুলো এনেছিলাম, তাদের প্রত্যেকটাই এক একটা গোলকের উদাহরণ। অর্থাৎ তাদের প্রত্যেকটাই এক একটা গোলক। সেটা ফুটবল হোক বা সেটা ভূগোলক হোক বা সেটা অন্য কিছু হোক, তাদের প্রত্যেকটাই কিন্তু এক একটা গোলকের উদাহরণ। ও স্যার এগিয়ে চলুন, কতক্ষণ এটা নিয়ে পড়ে থাকবেন? আচ্ছা, একটা ফুটবল কিভাবে তৈরি হচ্ছে কেউ বলতে পারবে? একটা ফুটবল কিভাবে তৈরি হচ্ছে? একটা অর্ধ গোলক, ধরো একটা গোলককে যদি আমি হাফ করে দিই, এই একটা গোলক, এটাকে আমরা হাফ করে দিলাম। স্যার কি দিয়ে হাফ করলাম? একটা দাগ কেটে এটাকে হাফ করে দিলাম। স্যার এই যে গোলক, এটাকে হাফ করে দিলাম। এইবার এই হাফ গোলক অর্থাৎ অর্ধ গোলককে আমরা যদি ভালো করে বোঝো, আমরা যদি এই অর্ধ গোলককে এভাবে নিয়ে এক পাক ঘুরি, এই অর্ধ গোলকটা একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডে একটা অর্ধ গোলক চিপকানো আছে। এবার এই অর্ধ গোলকটাকে নিয়ে এক পাক ঘুরলাম, কি তৈরি হয়ে গেল বাবু? গোলক তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? গোলক তৈরি হয়ে গেল, তাই না? একটা অর্ধগোলককে, আমি একটা স্ট্যান্ডে আছে, সেই অর্ধগোলকটাকে নিয়ে আমি যদি এক পাক ঘুরি, ভালো করে ভেবে দেখো, একটা পাখা, অর্ধগোলাকৃতি পাখা, তাকে যদি আমি এইভাবে এক পাক ঘোরাই, তাহলেই কিন্তু একটা গোলক তৈরি হচ্ছে। স্যার প্রথমেই বুঝতে হবে বৃত্ত আর গোলক এই দুটো কিন্তু একই জিনিস নয়। অর্থাৎ এইটাকে আমি যদি এক পাক ঘুরিয়ে ফেলি, তাহলে একটা গোলক তৈরি হচ্ছে। অর্থাৎ গোলক এরকম বস্তু, গোলক এরকম বস্তু, কিন্তু বৃত্ত কেমন স্যার? বৃত্ত এমন। এটা একটা বৃত্তের উদাহরণ। এটা একটা কিসের উদাহরণ? এটা একটা বৃত্তের উদাহরণ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার বোঝা গেল এটা একটা বৃত্ত, কিন্তু এই অর্ধবৃত্তাকৃতি, এটাকে যদি আমরা এক পাক ঘোরাই
বা অর্ধগোলককে যদি আমরা এক পাক ঘোরাই তাহলে সেটা কি তৈরি হয়, সেটা একটা গোলক তৈরি হয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার। তাহলে বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্যটা হচ্ছে, বৃত্ত ধরো চাবি রিং, ধরো আমি এই হাতে ঘড়িটা যে পরে আছি, এই ঘড়ির যে ডায়াল, এই ডায়ালটা কিন্তু একটা বৃত্ত, ইটস নট এ গোলক। এই ডায়ালটা কি একটা বৃত্ত, কিন্তু আমি হাতে এটা ধরে আছি, এটা একটা গোলক। তাহলে এই দেখো দুটো উদাহরণ, এই যে বৃত্ত আর এই যে গোলক। তাহলে বুঝতে পারলে যে বৃত্ত আর গোলক কিন্তু দুটো পরস্পর সম্পূর্ণরূপে আলাদা। ওকে? এবং অ্যাকচুয়ালি আমরা এই যে একটা অর্ধবৃত্তকে বা একটা অর্ধগোলককে যে ঘোরাচ্ছি চারপাশ ঘোরালে যে একটা বৃত্ত তৈরি হচ্ছে একটা অর্ধবৃত্তকে, তাহলে গোলক কিন্তু এই যে গোলকটা পেলাম না, এর আসলে 4টে বৃত্তাকার অংশ আছে। তুমি যদি খুব ভালো করে দেখো যে এই গোলকটার 4টে বৃত্তাকার অংশ আছে, অর্থাৎ 4টে বৃত্ত একসাথে হয়ে একটা গোলক তৈরি করেছে। তাহলে আমরা প্রথমেই গোলকের সূত্রাবলীগুলো পড়ব, তারপর অর্ধগোলকের সূত্রাবলী পড়ব, এবং তারপর আমরা 10 ইয়ার্স কোশ্চেন সলভ, যার মধ্যে আমাদের এক্সারসাইজেরও অনেক প্রশ্ন আছে, সেখানে চলে যাব। তো প্রথমে আমরা কি পড়বো স্যার? প্রথমে আমরা পড়বো গোলকের সূত্রাবলী। তাহলে প্রথমেই আসি গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানেই কিন্তু সমগ্রতল। গোলকের আলাদা করে বক্রতল আর সমগ্রতল হয় না, গোলকের বক্রতলটাই সমগ্রতল। তাহলে আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি পড়ব? গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। এত কি? বর্গ একক। গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত পাবো আমরা? 4πr² বর্গ একক। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। কেন স্যার 4πr²? তার কারণ হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রফল πr²। আমি বলেছি বৃত্তের ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করলেই আমরা একটা গোলকের ক্ষেত্রফল পাই। তাহলে গোলকের ক্ষেত্রফল কত হবে বাবা? 4πr²। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। চলে এসো এরপর, যেখানে 8টা হলো গোলকের ব্যাসার্ধ, যেখানে 8টা কি? 8টা গোলকের ব্যাসার্ধ। এবার আমরা চলে আসি গোলকের আয়তন। স্যার গোলকের আয়তনের সূত্র কি স্যার? গোলকের আয়তন হচ্ছে 4/3 πr²। এত কি একক? এটা যে গোলক একটা আয়তন ক্যারি করছে, বৃত্ত কিন্তু কোনো আয়তন ক্যারি করে না। এই ডায়ালটাকে দেখো, এই কোনো আয়তন ক্যারি করে না। কিন্তু এই যে বৃত্ত, এই যে গোলক, এই যে ফুটবল, এই যে ভূগোলক, এরা কিন্তু একটা আয়তনকে ক্যারি করছে, অর্থাৎ এদের একটা নির্দিষ্ট আয়তন আছে। এই যে আয়তনের ভিতরে যে বাতাসটা ভরা আছে, এই বলটা কেন ফুলে আছে? এই বলটা ফুলে আছে এই কারণে যে এই বলের ভিতরে বাতাস ভরা আছে, আর এই বাতাসটাই কিন্তু এই বলের আয়তনকে ক্যারি করছে। ওকে স্যার? ইয়েস স্যার। তাহলে গোলকের আয়তনের সূত্র 4/3 πr³ ঘন একক, যেখানে r হলো গোলকের ব্যাসার্ধ। স্যার বোঝা গেল? তাহলে গোলকের দুটো সূত্র আমাদের ভীষণ রকম ইম্পর্টেন্ট, একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, একটা গোলকের আয়তন। খুব বেশি সূত্র এই চ্যাপ্টারে নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে? 3-4টে সূত্র মাত্র আছে। ওকে, এবার আমরা চলে আসি অর্ধগোলক ও তার সূত্রাবলী। এইবার তুমি যদি এই ফুটবলটাকে মাঝখান থেকে কেটে দিতে, এই ফুটবলটাকে যদি মাঝখান থেকে কেটে দিতে না, একটা টুপির মতো অংশ পেতে, একটা টুপির মতো অংশ পেতে, এই টুপির মতো অংশটাই কিন্তু একটা অর্ধগোলক। অর্থাৎ আমি কি করছি? একটা গোলককে মাঝখান থেকে কেটে দিচ্ছি। স্যার একটু কেটে দেখান। ভাই একটা ভালো ফুটবলকে নষ্ট করে লাভ নেই, আমি তোদের জন্য একটা রিয়েল এক্সাম্পল নিয়ে চলে এসেছি। এই কড়াইয়ের শুধু এই হাতল দুটো বাদ দে, এই হাতল দুটো বাদ দিয়ে দেখ, এটার সাথে মেলা। কিরে বাবা, আর একটা এরকম নিচে তৈরি হলে একটা গোলক তৈরি হতো না? তাহলে এই কড়াইটা কিন্তু একটা অর্ধ গোলকের উদাহরণ। অর্থাৎ আমার একটা সম্পূর্ণ গোলক, তাকে আমি অর্ধেক করে দিয়েছি। শুধু হাতল দুটোকে তোরা ছেড়ে দিয়ে ভাব, হাতল দুটো ধরার জন্য রেখেছি, ঠিক আছে? তাহলে একটা সম্পূর্ণ কড়াইকে আমরা মাঝখান দিয়ে যদি কেটে দিই, মানে আমরা যদি এরকম একটা গম্বুজ আকৃতি ব্যাপার থাকে, গোলক আকৃতির, সেটাকে যদি মাঝখান দিয়ে কেটে দিই, তাহলেই তো অর্ধগোলক তৈরি হয়। তাহলে অর্ধগোলক দেখতে এমন হবে। কেমন হবে? এমন হবে। এর ভিতরটা দেখ বাবা, ভালো করে দেখ। তাহলে এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বাবা এর মুখটা কি? এর মুখটা ফাঁকা। তাহলে এই যে বাকি অংশটা, এটাই কিন্তু এর বক্রতল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল আমার
অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে বাবা? সমগ্র তলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলক মানে তো পুরোটা, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কত ছিল? 4πr²। তাহলে আমরা অর্ধেক বাদ দিয়ে দিচ্ছি, অর্ধেক তুলে নিচ্ছি, তাহলে সেটা কত হয়ে যাবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2πr², এত বর্গ একক। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা সমগ্রতল কি হবে স্যার? আবার বক্রতল, আবার সমগ্রতলটা কোথায়? এর সমগ্রতল আর বক্রতল তো সমান বললেন, গোলকের ক্ষেত্রে সমগ্রতল আর বক্রতলটা তো সমান বললেন, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে আলাদা? ইয়েস স্যার, অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু আলাদা। কেন স্যার? তার কারণ অর্ধগোলকের তো একটা মুখ ফাঁকা, গোলকের কোনো মুখ ফাঁকা ছিল না, অর্ধগোলকের তো এই মুখটা ফাঁকা বাবা। তাহলে এই মুখটা ফাঁকা এবং এই মুখটা বৃত্তাকার, তাহলে এই মুখটা যদি বৃত্তাকার হয় তাহলে কি হবে? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এই যে বক্রতলের ক্ষেত্রফলটা তার সাথে এই যে উপরের বৃত্তের ক্ষেত্রফলটা হবে না? হবে না? হবে না? এই বৃত্তের ক্ষেত্রফলটা তো হবেই। ওকে স্যার, তাহলে চলে আসুন স্যার, তাহলে কি হয়ে গেল? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হলো? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত বাবা? 2πr², আর মুখটা কত? πr²। এই যে এই মুখটা, হ্যাঁ এই মুখটা তো একটা বৃত্ত, তুমি তো দেখলে, তাহলে πr² আর বাকিটা 2πr², তাহলে 2πr² প্লাস πr², এত কি? এত বর্গ একক। 3πr² বর্গ একক। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে অর্ধগোলকের আয়তন। আচ্ছা অর্ধগোলকের আয়তন কি হবে? তো ওয়াচ করছি রে ভাই, মিলাদ চলছে এখানে। আরে মিলাদ তো চলবেই, চলো অর্ধগোলকের আয়তন, এটাই তো সবচেয়ে বড় মিলাদ। শিক্ষার জন্য মিলাদ, শিক্ষার জন্য ওয়াজ, এটাই তো দরকার। চলো অর্ধগোলকের সমগ্র, তো কি বললাম? অর্ধগোলকের আয়তন। এই যে মিলাদ, এই যে ওয়াজ, এগুলো অ্যাকচুয়ালি ইসলামের অংশ, মানে মুসলিম ধর্মের। আর ইসলামের কোরআন শরীফে প্রথম শব্দ যেটা লেখা আছে সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে। তো পড়াশুনোটা কিন্তু প্রত্যেকটা ধর্মেরই প্রধান কথা বলেই মনে হয় আমার। অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, মহাভারতও সেই কথাই বলে যে শিক্ষা কিন্তু আমাদেরকে এগিয়ে দেয়। তাহলে অর্ধগোলকের আয়তন কত? 4/3 πr³, এটা গোলকের আয়তন। তাহলে সেখান থেকে অর্ধগোলক হলে কত হবে বাবা? সেখান থেকে অর্ধগোলক হলে হবে 2/3 πr³, অর্থাৎ অর্ধেক, কিচ্ছু না, শুধু অর্ধেক। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? 2/3 πr³ ঘন একক। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার বোঝা গেল কি না? ও স্যার বোঝা গেল কি না? স্যার বোঝা গেল। ইয়েস স্যার। ওকে চলো, এবার আমরা চলে আসবো আমাদের যাবতীয় যা সূত্রাবলীগুলো ছিল সেই সূত্রাবলীগুলো আমরা লিখে ফেললাম। গোলক কি তার উদাহরণ এখানে তোমরা দেখলে, রিয়েল উদাহরণ অনেকগুলো তোমাদেরকে দেখানো হলো। এবার গোলকের সমস্ত সূত্রাবলীগুলোর পর আমরা চলে আসবো বিগত 10 বছরের প্রশ্নপত্রের সমাধান। চলো বাবু, প্রথম প্রশ্ন 2016 সালে, 2016 সালের প্রথম প্রশ্ন কি? 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো কি করছে বাবা, 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক, একটার ব্যাসার্ধ 1 সেমি, একটু বড় ব্যাসার্ধ কয় সেমি? 6 সেমি। দেখো 1 আর 6 অনেক বড় ছোট দেখানো যায়, আমি একটুখানি ছোট বড় করলাম। তো এই দুটো নিরেট গোলক, নিরেট। দেখো এই গোলকটাকে যদি আমরা বলি না, এই গোলকটা কিন্তু নিরেট গোলক। স্যার এই গোলকটা নিরেট আর এই গোলকটা ফাঁপা। স্যার ফাঁপা কেন? কেন? ভিতরে বাতাস আছে, ভিতরে বাতাস আছে, একটা চামড়ার পর্দা শুধু, ভিতরে বাতাস আছে। কিন্তু এই গোলকটা নিরেট, অর্থাৎ পুরোটাই পাথর। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে কোনটা নিরেট কোনটা ফাঁপা। তাহলে এই ফাঁপা গোলকের ক্ষেত্রে দেখো এই যে রাবার বা চামড়াটা, চামড়া তো নয় রাবার, এই যে রাবারটা যতটা পুরু, একটা পুরু আছে, এই পুরুটা তাহলে কত হতে পারে? সেটা 1 হতে পারে, 1 সেমি হতে পারে, 2 সেমি পুরু হতে পারে, 3 সেমি পুরু হতে পারে, আর বাকিটা পুরোটা ফাঁপা। ওকে, কিন্তু এই নিরেট গোলকের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ এই ফাঁপা গোলকের ক্ষেত্রে
একটা বহির ব্যাসার্ধ হবে অর্থাৎ যেটা বাইরে পর্যন্ত, আর একটা এর ঠিক ভিতরের দেওয়াল পর্যন্ত, সেটাকে কি বলবো? অন্তর ব্যাসার্ধ। আর মাঝখানটা কত? মাঝখানটা 1 সেমি পুরু। মাঝখানটা কত? 1 সেমি পুরু। তোমরা এই ভূগোলকের ক্ষেত্রেও দেখতে পারো যে ভূগোলকেরও তাহলে এটা ফাঁপা, কারণ এর ভিতরে কি আছে? হাওয়া। তাহলে এরও একটা অন্তর ব্যাসার্ধ একটা বহির ব্যাসার্ধ আছে, মানে ভিতরের দেওয়াল পর্যন্ত অন্তর ব্যাসার্ধ, বাইরের দেওয়াল পর্যন্ত বহির ব্যাসার্ধ। আর এইটা প্লাস্টিকটা আমি ধরে নিচ্ছি 1 সেমি পুরু। ঠিক আছে? তাহলে এই দুটো গোলক নিরেট, এই দুটো গোলককে গলিয়ে একটা গোলকে পরিণত করা হচ্ছে যা 1 সেমি পুরু। ফাঁপা গোলক 1 সেমি পুরু। নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল, ধরি নতুন গোলকের বাইরের ব্যাসার্ধ আর, ধরি কোন সালে এসে 2016, নতুন গোলকের বহির্পৃষ্ঠের, নতুন গোলকের বহির্পৃষ্ঠের ব্যাসার্ধ ইকুয়াল টু কত? আর। তাহলে নতুন গোলকের বহির্পৃষ্ঠের ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি? আর একক। তাহলে নতুন গোলকের বহির্পৃষ্ঠের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে নতুন গোলকের ভিতরের পৃষ্ঠের ব্যাসার্ধ কত? আর মাইনাস 1 একক। নতুন গোলকের বহির্পৃষ্ঠের ব্যাসার্ধ আর একক, নতুন গোলকের ভিতরের পৃষ্ঠের ব্যাসার্ধ আর মাইনাস 1 একক। তাহলে স্যার নতুন গোলকের আয়তন কত? তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে, আমরা দুটো নিরেট গোলককে গলিয়ে এটা বানাচ্ছি, তাহলে শর্তানুসারে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর মাইনাস 1 তার হোল কিউব ইকুয়াল টু কত? 4/3 পাই কত বাবা? 4/3 পাই একটা 1, তাহলে 1 কিউব প্লাস এই দুটোকে গলিয়ে তো একটা বানাচ্ছি, তাহলে এই দুটো যোগফল অর্থাৎ 4/3 পাই 1 কিউব আর একটা হচ্ছে 4/3 পাই 6 কিউব। ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যার এবার দুপার থেকে 4/3 পাই কমন যাচ্ছে স্যার, তাহলে দুপার থেকে 4/3 পাই কমন গেলে কত পেয়ে যাচ্ছি? 4/3 পাই আর কিউব মাইনাস আর মাইনাস 1 তার হোল কিউব। 4/3 পাই 1 প্লাস 6 কিউব, 6 কিউব মানে 6 ছক 36, 36 6 কত? 6 ছক 36 6 হাত থেকে 3, 3 ছক 18 আর 3 21, 216। স্যার কত পেয়ে যাচ্ছি? 4/3 পাই 4/3 পাই দুপার থেকে কেটে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর কিউব মাইনাস আর মাইনাস 1 কিউব, আর কিউব প্লাস আর মাইনাস 1 মানে আর কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1। ওকে, ইকুয়াল টু, এটা তো মাইনাস ছিল না? হ্যাঁ, তাহলে এখানে তো মাইনাস হবে বাবা। আর কিউব মাইনাস অফ আর মাইনাস 1 তার হোল কিউব ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি বাবা? এখানে আমার হয়ে যাচ্ছে 1 আর 216, 217। কত পেয়ে যাচ্ছি? আর কিউব মাইনাস আর কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 217। আর কিউব কেটে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r, তারপর কত হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু কত? 217। তাহলে 3r স্কোয়ার মাইনাস 3r মাইনাস 216 ইকুয়াল টু 0। 3 কমন নিচ্ছি, তাহলে r স্কোয়ার মাইনাস r মাইনাস 216, 3 7 21, 3 2 6। 8 নং 72, তাহলে r স্কোয়ার মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি r কমন নিলে r মাইনাস 9 প্লাস 8 কমন নিলে r মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি বাবা? এখান থেকে আমি r মাইনাস 9 ইকুয়াল টু 0 পাচ্ছি আর r প্লাস 8 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে r মাইনাস 9 0 হলে r ইকুয়াল টু 9 আর r প্লাস 8 0 হলে r ইকুয়াল টু মাইনাস 8। এটা কখনো হতে পারে না, তার কারণ হলো ব্যাসার্ধ নেগেটিভ হয় না, তাহলে ব্যাসার্ধটা কত? মাইনাস 9। স্যার মাইনাস 9, তাহলে ব্যাসার্ধ 9। তাহলে স্যার কি চেয়েছে স্যার? বাইরের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কোয়ার, তাহলে অতএব বাইরের বক্রতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হলো? 4 পাই আর স্কোয়ার মানে 9 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 9 ইন্টু 9, এত বর্গ একক।
বের করে ফেলো ক্যালকুলেশন করে বের করে ফেলো কত হচ্ছে দেখো। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের প্রয়োগ নাম্বার 12 এই অঙ্কটা আছে। ওকে চলো যাই স্যার। ওকে স্যার, লহ টুকে ওকে লহ টুকে নাও। 9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার, এটা অর্ধ না অর্ধগোলাকার হবে, অর্ধগোলাকার পাত্রে সম্পূর্ণ জলপূর্ণ আছে। ওই জল 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করে রাখা হবে। পাত্রটি খালি করতে কতগুলি বোতল দরকার? 9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র, তাহলে 9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র, তাহলে অর্ধগোলাকার পাত্রটি কেমন? 9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এমন একটা অর্ধগোলাকার পাত্র। তাহলে এই অর্ধগোলাকার পাত্রের ব্যাসার্ধটা কত বলেছে? 9 সেমি। এবার বলেছে এই পাত্রের জল কি করছে? তুলছে। কি দিয়ে তুলছে? বোতলে ভরে তুলছে। এই পাত্রের জলটা বোতলে ভরে তুলছে, এইরকম বোতলে ভরে তুলছে। তবে এই বোতলটা এরকম নয়, বোতলটা এই বোতলটা কি চোঙাকৃতি বোতল? না, চোঙাকৃতি নয়। চোঙাকৃতি বোতল হলে কি হবে? একদম সমান উঠবে, তাই না? আমি আগের দিন চোঙ পড়িয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো এখানে ক্লাসটা আছে, দেখে নাও। তো বেসিক্যালি ডেসক্রিপশনেও তোমাদের দেওয়া থাকবে। তো বিষয়টা হচ্ছে যে একটা চোঙাকৃতি বোতলই আমি কল্পনা করছি। কি হচ্ছে? কল্পনা করতে তো ক্ষতি নেই, কল্পনাতে তো আমরা অনেক কিছুই ধরি, তাই না? কল্পনাতে তো অনেক কিছুতেই আমরা ভেসে যাই। তো আমরা একটা কল্পনা করছি এই চোঙাকৃতি পাত্রে তুলছে, চোঙাকৃতি বোতলে তুলছে। এবার বলছে যে কত, এই যে চোঙাকৃতি বোতলে তুলছে, এই বোতলের ব্যাস কত? চোঙাকৃতি যে বোতলে তোলা হচ্ছে, চোঙাকৃতি যে বোতলে জল তোলা হচ্ছে সেই বোতলের ব্যাস কত বাবা? সেই বোতলের ব্যাস বলে দিয়েছে 3 সেমি। তাহলে 3 সেমি ব্যাস মানে এর ব্যাসার্ধ কত? চোঙাকৃতি বোতলের ব্যাসার্ধ 3/2 সেমি, 3/2 সেমি। আর চোঙাকৃতি বোতলের উচ্চতা কত? 4 সেমি। ব্যাস 3/2 মানে এই ব্যাস 3, তাহলে ব্যাসার্ধ 3/2 আর উচ্চতা কত? 4। কি বলেছে? পাত্রটি খালি করতে কতগুলি বোতল দরকার, অর্থাৎ কত বোতল জল তুললে পাত্রটি খালি হবে। তাহলে বলো, প্রথমে বলো পাত্রটির আয়তন। আচ্ছা, অর্ধগোলাকৃতি পাত্রটির কি? অর্ধগোলাকৃতি পাত্রটির ব্যাসার্ধ ইকুয়াল টু 9 সেমি। তাহলে অতএব পাত্রটির আয়তন কত? পাত্রটির আয়তন কত বলো বাবা? 4/3 পাই ইন্টু ব্যাসার্ধ 9 কিউব, এত ঘন সেমি। এবার কি বলেছে? এই যে চোঙাকৃতি পাত্রে জল তুলছি, তাহলে চোঙাকৃতি পাত্রের আয়তন কত? চোঙাকৃতি বোতলের ব্যাসার্ধ ইকুয়াল টু কত? 3/2 সেমি। তাহলে চোঙাকৃতি বোতলের ব্যাসার্ধ 3/2 হলে চোঙাকৃতি বোতলের উচ্চতা কত ধরে নাও? উচ্চতা ইকুয়াল টু 4 সেমি। তাহলে চোঙাকৃতি বোতলের ব্যাসার্ধ 3/2 এবং চোঙাকৃতি বোতলের উচ্চতা 4। তাহলে চোঙাকৃতি বোতলের ব্যাসার্ধ এবং উচ্চতা যদি এটা হয়, তাহলে অতএব চোঙাকৃতি বোতলের কি বের করব? আয়তন। পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে 3/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 4, এত ঘন সেমি। এবার আমি ধরে নিচ্ছি যে এক্সটি চোঙাকৃতি বোতলে জল তুললে এই পাত্রের জল সব উঠে যাবে, অর্থাৎ আমি লিখতে পারি 4/3 পাই 9 কিউব ইকুয়াল টু এক্স ইন্টু পাই আর স্কোয়ার মানে 3/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 4 ইকুয়াল টু কত? 4/3 পাই 9 কিউব, 4/3 পাই 9 কিউব। ও স্যার পাই পাই কাটছে, কত পেয়ে যাচ্ছি স্যার? এক্স ইন্টু 9/4 ইন্টু 4, তাহলে 4 কাটছে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 4/3 ইন্টু 9 কিউব মানে 9 9 9। তাহলে কত পেয়ে যাচ্ছি? এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 4/3 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই কত? 9 9 9 কাটছে, 3 3 9, তাহলে কত হচ্ছে? 3 4 12 9, এক্স ইকুয়াল টু 12 আর 9, 9 2 18 8, হাতে থাকে 1, 9 9 আর 1 10।
108। কত পেয়ে যাচ্ছি বাবা? 108। কটা বোতল দরকার? 108টি। কটা বোতল দরকার? 108টি। তাহলে অর্ধ গোলাকৃতি পাত্র থেকে সমস্ত জল তুলে নেওয়ার জন্য আমার কটা বোতলের দরকার পড়ছে? 108টি বোতলের দরকার। ক্যালকুলেশন ঠিক করেছি কিনা একটু মিলিয়ে নিই। x ইন্টু পাই ইন্টু 3/2 তার হোল স্কোয়ার। পরিমিতির অঙ্কের ক্ষেত্রে সব সময় অঙ্ক করার পর যদি সময় থাকে, যদি তোমার হাতে টাইম থাকে, তুমি ক্যালকুলেশনটাকে মিলিয়ে নেবে। ইকুয়াল টু 4/3 পাই 9 কিউব। আর কিউ আর মানে 9, ঠিকই আছে। 9 তিনবার গুণ আছে, 9/4 ইন্টু 4, 4 4 কেটে গেছে, 9টা এপারে এসে গল্প শেষ হয়ে গেছে। অল্পতেই গল্প শেষ। চলো নেক্সট। 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। তাহলে এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য দিয়েছে। চৌবাচ্চার দৈর্ঘ্য কত দিয়েছে? চৌবাচ্চার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 21 ডেসিমিটার। প্রস্থ কত দেওয়া আছে? 11 ডেসিমিটার। গভীরতা কত দেওয়া আছে? গভীরতা মানে অ্যাকচুয়ালি উচ্চতা। গভীরতা মানে অ্যাকচুয়ালি কি? উচ্চতা। স্যার উচ্চতা কত দেওয়া আছে? 6 ডেসিমিটার। কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টিমিলি। ওকে, এবার ওই চৌবাচ্চায় 21 সেমি ব্যাসের 100টি নিরেট গোলক ডুবিয়ে দেওয়া যায়, তবে জলতল কতটা উপরে উঠবে? কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টিমিলি। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে আমরা এটাকে কি করব? ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি, তাহলে 210 সেমি। এটা 110 সেমি আর এটা 60 সেমি। এবার বলেছে চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে অতএব জলের উচ্চতা কত? এটা তো চৌবাচ্চার উচ্চতা পেয়েছি, তাহলে জলের উচ্চতা কত? জল তো অর্ধেক, তাহলে জলের উচ্চতা কত ধরে নিতে পারে? জলের উচ্চতা 60/2, তাহলে 30 সেমি। জলের উচ্চতা কত সেমি? 30 সেমি। এবার বলেছে ওই চৌবাচ্চায় যদি 11 সেমি ব্যাসের 100টি নিরেট গোলক ডুবিয়ে দেওয়া হয়, তাহলে জলতল কত ডেসিমিটার উঠবে? ধরি জলতল x সেমি উঠবে, তাহলে অতএব কতটা আয়তন হবে? অতএব জলের আয়তন, জলতল যদি x সেমি ওঠে তাহলে জলের আয়তন কত হবে? 210 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 210 ইন্টু 110 ইন্টু এক্স। এত কি ঘন সেমি, সেমিতে নিয়ে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, তাহলে এই যে আয়তনটা উঠলো, এটা কার আয়তন? 22-21 সেমি ব্যাসের 100টি নিরেট গোলকের আয়তন। তাহলে নিরেট গোলকের ব্যাস কত সেমি বাবা? ভালো করে বোঝো, নিরেট গোলকের ব্যাস, অনেক গল্প এখানে। 21 সেমি, তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ কত সেমি বাবা? নিরেট গোলকের ব্যাসার্ধ 21/2 সেমি। ব্যাসার্ধ কত সেমি বাবা? নিরেট গোলকের ব্যাসার্ধ 21/2 সেমি। তাহলে ব্যাস 21 সেমি, ব্যাসার্ধ 21/2 সেমি। এবার কি বলছে? তাহলে অতএব নিরেট গোলকের আয়তন কত হবে? 4/3 পাই 21/2 তার হোল স্কয়ার। এত কি? 21/2 তার হোল কিউব, এত ঘন সেমি। তাহলে নিরেট গোলকের আয়তন 4/3 পাই 21/2 তার হোল কিউব ঘন সেমি। এবার তাহলে আমরা কি করব? এবার এই রকম নিরেট গোলক কটা ডোবানো হয়েছে? 100টা। তাহলে 100টা নিরেট গোলকের যা আয়তন হবে, এই জলের আয়তন সেম হবে না? অর্থাৎ আমরা লিখতে পারি 210 ইন্টু 110 ইন্টু এক্স। শর্তানুসারে 210 ইন্টু 110 ইন্টু এক্স ইকুয়াল টু কত? 100 ইন্টু 4/3 পাই 21/2 তার হোল কিউব। फोर-থার্ড पाई 21/2 तार होल क्यूब। एत की एत घन सेमी। एबार की करब बाबा? अब क्या करेगा कलिया? फोर-থার্ড पाई ক্যালকুলেশনটা কিন্তু বিভৎস চাপের। 210 ইন্টু 110 ওপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে x ইকুয়াল টু 100 ইন্টু 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 21/2 21/2 21/2 পুরোটা হলো
টোটালটা বাই 210 ইন্টু 110 0 0 0 0 কাটতেছে 3 দিয়ে দিচ্ছি 3 সাথে 21 2 আবার 2 22 11 11 11 21 21 3 সাথে 21 ওরে বাবা তাহলে 3 সাতা 21 তাহলে x ইকুয়াল টু 21 তাহলে কি বলেছি এই সরি x ইকুয়াল টু 21 সেমি জলের গভীরতা কতটা বাড়বে 21 সেমি বাড়বে তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে বাবা 21 সেমি বৃদ্ধি পাবে তাহলে 21 সেমি মানে কত ডেসিমিটার উঠে আসবে জলতল কত ডেসিমিটার উঠে আসবে জলতল 2.1 ডেসিমিটার জলতল কত ডেসিমিটার উঠে আসবে অতএব জলতল ডেসিমিটারে উত্তর চেয়েছে তাহলে জলতল বৃদ্ধি পাবে কত 2.1 ডেসিমিটার স্যার আপনি সেমিতে নিয়ে কেন করলেন আবার ডেসিতে কেন আনছেন আপনি তো এটাকে ডাইরেক্ট ডেসিতেই নিয়ে করতে পারতেন করলাম না এই কারণে যে অ্যাকচুয়ালি ডেসিতে নিয়ে যাওয়া মানে পয়েন্ট আনা আর পয়েন্টের ক্যালকুলেশন একটু কঠিন হয় যার জন্য আমি সহজে ব্যাপারটাকে করলাম বোঝা গেল আচ্ছা এই কাটাকুটিতে কোনো ভুল থাকলে একটু তোমরা ভালো করে দেখে নেবে এই কাটাকুটিতে কোনো ভুল থাকলে তোমাদের দেখে নেওয়াটা দরকার কেননা এই ধরনের কাটাকুটি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর হয়ে যেতেই পারে ভুল কিছু ঠিক আছে কিন্তু তোমাদের করা যাবে না পরীক্ষাতে ঠিক আছে চলো নেক্সট ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে এটা এই চ্যাপ্টারের অঙ্কই নয় এটা চোঙের অঙ্ক এই তোমার বিবিধ ঘনবস্তু সময়ের কারণ একটা ঘনক আর বালতি মানে একটা চোঙ একটা ঘনক আর একটা চোঙ সেটা গোলকে কি করবে ঘনক আর চোঙের অঙ্ক গোলকে নিয়ে লাভ নেই নেক্সট 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলাকার গুলি তৈরি করা যাবে তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি গোলককে গোলাবো 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটা গোলক তৈরি করা যাবে বের করব চলো বড় গোলকটির ব্যাসার্ধ কত বড় গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেমি তাহলে অতএব বড় গোলকটির আয়তন কত 4/3 পাই 8 কিউব ঘন সেমি এটা বড় গোলকের আয়তন अब क्या करेगा बेटा ডু অর ডাই ম্যাথ চলছে তাহলে বড় গোলকের আয়তন আমরা পেয়ে গেছি তাহলে বড় গোলকের ব্যাসার্ধ পেয়ে গেছি বড় গোলকের আয়তন পেয়ে গেছি ছোট গোলকের ব্যাসার্ধ কত ছোট গোলকের ব্যাসার্ধ কত বাবা 1 সেমি তাহলে অতএব ছোট গোলকের আয়তন কত 4/3 পাই 1 কিউব ঘন ছোট গোলকের आयतन कत 4/3 पाई 1 क्यूब घन सेमी इज दैट क्लियर और नॉट सर क्या करोगे मरोगे या मारोगे चलो তাহলে আমরা ছোট গোলকের আয়তন পেয়ে গেছি বড় গোলকের আয়তন পেয়ে গেছি একটা বড় গোলককে গলিয়ে কতগুলি ছোট গোলক পাওয়া যাবে ধরে নিচ্ছি xt তাহলে xt ছোট গোলকের আয়তন যা হবে বড় গোলকটির আয়তন তাই হবে অর্থাৎ আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে আমরা কি লিখতে পারি xt ছোট গোলকের আয়তন অর্থাৎ x * 4/3 পাই ইকুয়াল টু কত 4/3 পাই 8 কিউব ও স্যার কত পেয়ে যাচ্ছি 4/3 পাই কাটছে তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 8 কিউব হোয়াট ইজ মিন বাই 8 কিউব 8 8 64 8 432 আর 2 হাল থেকে 3 6 48 আর 3 50 51 512 কটা গোলক পাওয়া যাবে রে বাবা 512টি গোলক পাওয়া যাবে তাহলে একটা নিরেট বড় গোলককে গলিয়ে 512টি ছোট গোলক পাওয়া যাচ্ছে চলো নেক্সট कहाँ जाएंगे ये कहाँ गए हम 2022 সালে আছি এখন 2023
1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 সেমি বহির ব্যাসার্ধ বিশিষ্ট, দেখো আমাদের 10 ইয়ার্সেই রিপিট হচ্ছে যে একই রকম অঙ্ক, শুধু একটু সংখ্যা টংখ্যা পাল্টে। 9 সেমি বহির ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের অন্তর ব্যাসার্ধ চেয়েছে। ধরি নতুন গোলকটি 8 সেমি পুরু। ধরি নতুন গোলকটি কত সেমি পুরু? ধরি নতুন গোলকটি 8 সেমি বা 1 সেমি ধরে নিতে পারিস, 1 সেমি পুরু। তাহলে নতুন গোলকটি যদি 1 সেমি পুরু হয় তাহলে আমরা কি বের করতে বলবো? পুরুতের কাছে যাব নাকি? তাহলে নতুন গোলকটি 1 সেমি পুরু, তাহলে অতএব বহির ব্যাসার্ধ কত দেওয়া ছিল? 9 সেমি বহির ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ 9 সেমি, তাহলে বহির ব্যাসার্ধ 9 সেমি, তাহলে অতএব অন্তর ব্যাসার্ধ, অতএব অন্তর ব্যাসার্ধ কত হবে? বহির ব্যাসার্ধ যদি 9 সেমি হয় তাহলে অন্তর ব্যাসার্ধ হবে 9 মাইনাস 1 সেমি। কেন? কেন আমার তো পুরো 1 সেমি, তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে? 9 মাইনাস 1 সেমি। তাহলে কি বলেছে? বলছে এই ফাঁপা গোলকে পরিণত করছে, নতুন গোলকের অন্তর ব্যাসার্ধ বের করতে বলেছে। কাকে ফাঁপা গোলকে পরিণত করছে? এই 1 সেমি এবং এই 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক। তাহলে দুটি নিরেট গোলকের আয়তন শর্তানুসারে, দুটি নিরেট গোলকের আয়তন ইকুয়াল টু কত হবে? ফাঁপা গোলকের আয়তন। তাহলে দুটি নিরেট গোলকের আয়তন কত? শর্তানুসারে 4/3 পাই ইন্টু 6 কিউব মাইনাস 4/3 পাই ইন্টু কত? 1 কিউব ইকুয়াল টু, আমরা কত পেয়ে যাচ্ছি? 4/3 পাই 9 কিউব মাইনাস, এটা কিন্তু প্লাস, কেন? কেন এই দুটো গোলককে গলিয়েই বানাচ্ছি। তাহলে 4/3 পাই 9 কিউব মাইনাস 4/3 পাই 9 মাইনাস x তার হোল কিউব। ও স্যারজি একই রকম অঙ্ক না স্যারজি? দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, 4/3 পাই কমন নিলে 6 কিউব প্লাস 1 কিউব ইকুয়াল টু, এখান থেকে 4/3 পাই কমন নিলে কত হয়ে যাচ্ছে? 9 কিউব মাইনাস 9 মাইনাস x তার হোল কিউব। जिंदगी प्यार का गीत है, उसे हर दिन को गाना पड़ेगा। একদম ঘুরে ঘুরে একই জিনিস এলো বলে 4/3 পাই কেটে গেল। এখান থেকে আমি সিম্পলিফাই করলে x এর মান পাবো না? পাবো না। ও স্যার x এর মান পেয়ে যাব স্যার, পাবো না? পাবো না? বলো 6 কিউব মানে কত? 6 ছক 36 আর 6 6 ছক 36 আর 6 হাতে থাকে 6 ছক 36 হাতে থাকে 3, 3 ছক 18 আর 3 21, 216। তাহলে 216 প্লাস 1 মানে আবার 217 ইকুয়াল টু কত? 9 কিউব। 9 কিউব মানে কত তুমি বের করো, মাইনাস, ও 9 কিউব বের করতে হবে না, কেটে যাবে। তাহলে মাইনাস কত? a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে 9 কিউব মাইনাস 3 ইন্টু 9 স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 9 ইন্টু এক্স স্কোয়ার, তারপর মাইনাস এক্স কিউব। ওকে, এবার ক্যালকুলেশন করে আশা করি এক্স কিউব তুমি ক্লাস 9-এ শিখেছো জিরো মেথড দিয়ে করে নিতে পারবে, এক্স এর মান বের করতে পারবে। নেক্সট, 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক গলিয়ে 3টি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয় তাহলে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসের অনুপাত যদি 3:4:5 হয় তাহলে ব্যাস আমি বলতে পারি 3r 4r আর 5r, আমি কিছু লিখছি না, তাহলে ব্যাস কত বলতে পারি? 3r 4r 5r, তাহলে ব্যাসার্ধ 3r/2 4r/2 5r/2। ওকে, তাহলে কত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক গলাচ্ছে? 12। তাহলে 4/3 পাই 12 কিউব ইকুয়াল টু কত লিখতে পারি? আমরা লিখতে পারি 4/3 পাই 3r/2 তার হোল কিউব প্লাস 4/3 পাই 4r/2 তার হোল কিউব প্লাস 4/3 পাই 5r/2 তার হোল কিউব। কি হলো? 4/3 পাই কমন চলে যাচ্ছে, তাহলে 12 কিউব ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? আর কিউব কমন যাচ্ছে, তাহলে 3-এর কিউব মানে হচ্ছে 27/2-এর কিউব মানে 8, 4-এর কিউব মানে হচ্ছে 4 4 16 4 16 64 বাই 8, আর 5-এর কিউব মানে হচ্ছে 5 5 25 5 125 বাই 2-এর কিউব মানে 8। ওকে স্যার,
চলো, বোঝা গেল কি? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার স্যার। ওকে, এবার পারবে তুমি আর এর মান বের করতে। আর এর মান বের করে নিলে তুমি ব্যাসার্ধ তিনটেরই পেয়ে যাচ্ছ, তাহলে প্রত্যেকের ব্যাসার্ধ তুমি বের করতে পারবে আর এর মান বসিয়ে দিই। স্যার পারবে না? পারবে না? পারবো স্যার, 2025 সালে এসছে। হয়ে গেল, গল্প শেষ। ক্যালকুলেশন দাও, ক্যালকুলেশন করো এবং গল্প বের করে নাও। দেখো কিচ্ছু নেই, ক্লাস 10-এর সিলেবাস সত্যিই ক্লাস 10-এ 100-তে 100 পাওয়া খুবই সহজ। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন বুঝতে পারবে কনসেপচুয়াল কাকে বলে বা কনসেপ্টের গুরুত্ব কতটা। ঠিক আছে, আমি 11-এর ম্যাথ ক্লাসগুলো তো করাই, তোমরা দেখতে পারো, কিন্তু 10-এর ক্লাস খুব সহজ। আশা করছি আজকে যেগুলো করালাম তোমাদের, ধরো কোষে দেখির আমরা 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই অঙ্কগুলোই মেনলি ইম্পর্টেন্ট। তো এর মধ্যে 9-এর অঙ্কটা কিছুটা হলো আর কি। তারপরে তোমার ধরো 14-র অঙ্কটা আমরা কিছুটা ওই রকম অঙ্ক করালাম। তো মোটামুটি এই অঙ্কগুলোই তোমরা একটু পরীক্ষার জন্য করে রেখো বই থেকে, আর আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এগুলো। এবার প্রিভিয়াস ইয়ারগুলো দেখো তোমরা, বারবার কিন্তু বইয়ের মতো ডাইরেক্ট হুবহু কোশ্চেন না দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছে। এই একটু ঘুরিয়ে দেওয়াটা সেই পারবে যে কনসেপচুয়ালি অনেক বেশি স্ট্রং, আর যে ছবি আঁকতে পারবে। আসলে এখানে ছবি কথা বলছে। ঠিক আছে বাবা, চল, বোঝা গেল কি? বোঝা গেল তো? ইয়েস স্যার, চল নাও। আর কিছু আমার বলার নেই, ওই যেটা বলছিলাম যে আমাদের এসওই বাংলা পরিবারের সাথে তোমরা যুক্ত থেকো। এসওই 9-10 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি এসওই বাংলা, এসওই যেই এগুলোও করে রেখো, কারণ তোমাদের ফিউচারের লক্ষ্যে এই চ্যানেলগুলো তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওটা জানাবে এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে নেবে, আর আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর অবশ্যই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর রেসপেক্ট বাটন লাইক ক্লিক করতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করছি এই ভিডিওটা বাংলার সমস্ত ছেলেমেয়ের কাছে পৌঁছে যাবে, আর সেই পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি মনে হয় যে এটা কোয়ালিটি কন্টেন্ট, যদি মনে হয় যে এটা কোয়ালিটি পড়ানো হয়েছে, তাহলে অবশ্যই সেই দায়িত্ব তোমরা কাঁধে তুলে নিও। ঠিক আছে, আর যে কোনো সমস্যাতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো। আমরা যথেষ্ট হেল্প করার চেষ্টা তোমাদের করব। বাংলা পড়বে, শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।